মনে হচ্ছে চাকা লিক হয়ে গেছে, টিউবলেস আছে, অসুবিধা নেই। দেখো এইখানটায় লিক হয়েছে, এই দেখো এয়ার বাবল হয়ে গেছে একটা। আবার একটা প্রবলেম হয়ে গেছে, বাইক টায়ারটা এক জায়গা পুরো ফুলে গেছে, মানে ফেটে ফুলে গেছে। দেখো একবার ফুলে গেছে, পুরো একটা ফুলে গেছে। 1750 করো, চেঞ্জ করো। মন্দিরের সামনে পৌঁছে গেছি। এখানে সকাল থেকে সব প্রচুর লোক উঠে পড়েছে, আমাদেরই দেরি হয়ে গেছে। দেখো এখান থেকে মন্দিরের অনেকটা ভিউ পাওয়া যাচ্ছে। মন্দিরটা এখন কাজ চলছে বলে প্রপার চারদিকটা পুরো চারদিক ঘেরা আছে। যেদিন এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে ওগুলো খোলা হবে, তখন আরো দেখতে সুন্দর লাগবে। তো এইসব মন্দিরগুলোই আমাদের সংস্কৃতি, আমাদের কালচারটাকে এখনো পর্যন্ত ধরে রেখেছে। সকালের পরিবেশটা এখানে সম্পূর্ণ আলাদা, খুবই সুন্দর। কালকে রাত্রে এখান থেকে গেছি হেঁটে, কিন্তু ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে অনেকটা অন্ধকার ছিল, আর ক্যামেরার আউটপুট অতটা ভালো আসছিল না, তাই জন্য এখানে কিছু করতে পারিনি রেকর্ড। কিন্তু আজকে সকালবেলা সেই জন্য টোটাল এটা রেকর্ড করছি কিছুটা। তো কালকে যে মন্দিরটা ভালো করে ফটো তুলতে পারিনি, সেটা আজকে তোমাদের দেখাবো। তার সামনে চলে এসেছি আমরা। তো খুবই সুন্দর, এটা ব্যাপক। তো মন্দিরটাতে অনেকক্ষণই ঘুরলাম এবারে। আর এখানে সেরকম কিছু এখন সকালবেলা নেই দেখার মতো বা কিছু করার মতো, এখানে সেরকম নেই। তো এখান থেকে এবারে বেরোবো। কিন্তু একটা ব্যাপার সত্যি, এর আগেও বললাম, তো এই মন্দিরগুলোই আমাদের কালচারটাকে ধরে রেখেছে, আমাদের সনাতন ধর্মটাকে এরাই রিপ্রেজেন্ট করছে। তো সত্যি এটা কয়েক হাজার হাজার লোক পার ডে এখানে আসছে। আর প্রচুর লোক সনাতন ধর্ম নিয়ে নিচ্ছে, আমাদের বয়সী ছেলেরা, আমাদের থেকে কম বয়সী ছেলেরা অনেক। আর বাইরের দেশের তো প্রচুর লোক এখানে সমাগম আছে সবার। এখানে প্রচুর সমাগম আছে, ওরাই বেশিরভাগ এখানে আসছে। এখানে দেখছি ওদেরই লোকজন বেশি, আর মেনটেনও করছে ওরাই। এখানে এসে সত্যি মনটা ভরে গেল। এরপরে দেখি আরো যদি অন্য কোথাও কোনো ট্রিপ করা যায়, আশা করছি করবো। অন্য কোনো জায়গায় অন্য কোনো ট্রিপ করবো অবশ্যই। এখনো সেটা ফিক্স হয়নি, কিন্তু দেখা যাক। আপাতত এখান থেকে বেরোই, যাই। কতক্ষণ টাইম লাগে দেখি, কখন পৌঁছতে পারি দেখি, তারপর ভাবা যাবে। আর আশা করছি কিছু এখান থেকে সাইট সিন করবো, হয় রাস্তার উপর যদি কিছু পড়ে সেগুলো দেখে যাবো। তো এখানে মোটামুটি কমপ্লিট। তো এখান থেকে বেরোবো এবার। তো চলো বেরিয়ে যাই এখান থেকে। আর সেরকম কিছু নেই এখানে, তো চলো। তো তো অফিস আর বাড়ির জন্য খাজা কেনা হচ্ছে এখান থেকে। সুন্দর খাজা এখানে তৈরি হয়, এখান থেকে লাস্টবার কিনেছিলাম। তো দে ভাই দে, দেখি টেস্ট করে দেখি। দেখো টেস্ট করে দেখছি, ভালো ভালো। ওইটা 100 টাকা কেজি, এটা 1 কেজি নিচ্ছি। আর সেটা 180 টাকা কেজি। 1 কেজি করে 500 করে দু জায়গায় নিচ্ছি বাড়ির জন্য। আর অফিসের জন্য 1 কেজি নিয়ে যাচ্ছি, অফিসের সবাইকে দেব। তো ভালো আইটেম, ভালো টেস্ট আছে, ভালো। আশেপাশে এইসব খাজা ফাজার দোকান অনেক পাবে, দোকান অনেক আছে আশেপাশে খাজার। খুব সুন্দর, আর দামও রিজনেবল, খারাপ না। আর টেস্টফুল, কালকে রাত্রে আমরা দেখছিলাম এখানে এরা ভাজে, এরা গ্যাস ফ্যাস রাখা আছে, নিজেরা এখানে বানায় এটা। তো সুন্দর সব কিছু। তো তোমাদেরকে হোটেলটা দেখানো হয়নি। হোটেলটার নাম হচ্ছে ঘোষ হোয়াইট হাউস। সামনে পার্কিংয়ের টোটাল ব্যবস্থা আছে, আর লিফটও আছে। তো এটা তোমাদের এই হোটেলটা দেখো, তোমরা যদি আসো এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সব গাড়ি ফাড়ি দেখো রাখা আছে। আর এই সামনে রিসেপশন, আর এই পাশেই লিফট। তো আমাদের ফ্লোর 3rd ফ্লোর। তো আমাদের 3rd ফ্লোরে রুম আছে। তো লিফটে আছে, আসছে লিফটটা। না আমাদের রুমটা একটু দেখাবো। চাবিটা কোথায়? ঠিক আছে, না ফের হারিয়ে ফেলো। লিফটে এসে গেছে। দেখো উপরের ভিউটা টোটাল সুন্দর। লিফটটা খুব ছোট, দুজনের জন্য একদম। আমরা দুজনে দাঁড়িয়েছি, আর একজন হয়তো দাঁড়াতে পারবে। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, আর এইরকম জায়গাতে লিফট আমরা আশা করি। আর এদের 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 বলার আছে যে এই চত্বরে টোটাল হোটেল যত আছে তার মধ্যে এদের এখানেই শুধু লিফটের ব্যবস্থা আছে। তাই ওপর থেকে একবার তোমাদের ভিউটা দেখাই। এই ইসকন টেম্পলের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। বুঝতেই পারছো কতটা কাছে এখানে। আর রুম ভাড়াও খুব কমই নিয়েছে,
দুজনে আছি আমরা, সিঙ্গেল বেড নিয়েছে 650 টাকা, 650 টাকা রুম ভাড়া নিয়েছে আমাদের। তো চলো এবার রুমে যাই। এসে এসে সব ডাস্টবিনগুলোকে উল্টে ফেলে দিয়েছে। রুম আমাদের এটা 314 নম্বর রুম, আর এই যে জানি না, আর এই হলো আমাদের রুম। এইদিকে আছে বাথরুম। মোটামুটি আমাদের ছেলেদের দুজনের থাকার জন্য এনা, আর অত কিছু প্রিমিয়াম রুম নেওয়ার এখানে এতে কোনো প্রয়োজন নেই। তো ঠিক আছে, চলো এবারে একদম পুরো মোটো সেট আপে দেখা হবে। তো চলো। তো একটা প্রবলেম হয়ে গেছে, রুম থেকে তো বেরিয়ে পড়েছি, তো বেরিয়ে দেখছি চাকায় হাওয়া নেই, একদম মনে হচ্ছে চাকা লিক হয়ে গেছে। টিউবলেস আছে, অসুবিধা নেই, কিন্তু হাওয়া নেই বলে অরিজিৎ হেঁটে আসছে আর আমি কোনো রকমে চালিয়ে নিয়ে যাচ্ছি। এই ইসকন টেম্পলটা পেরিয়েই 4 নম্বর গেটে বললো যে একটা দোকান আছে, সেখানে গিয়ে চাকাটা রিপেয়ার করাতে হবে। একটু অসুবিধা হয়ে গেল আমাদের, একটু অসুবিধা হয়ে গেল। ও হেঁটে আসছে, কারণ ও বসলে একদম চাকা ফ্ল্যাট হয়ে যাবে। আমি চালিয়ে হালকা করে নিয়ে যাচ্ছি, কারণ টিউবলেস যেহেতু একটু চলবে কিছুক্ষণ আপাতত, কিন্তু দুজন বসলে একেবারেই শেষ হয়ে যেতে পারে। তাই জন্য বললো যে রিস্ক নিয়ে লাভ নেই, নাহলে অনেকটা এখন যেতে হবে, তো প্রবলেম হয়ে যাবে। তো দেখি সামনে কোথায় দোকানটা আছে, খুঁজে চাকাটা ঠিক করি, তারপর দেখা যাবে। তো বাইকটা দোকানে দাঁড় করিয়ে দিয়েছি, দোকানটা পেয়ে গেছি। অনেকটাই আসতে হলো এখান থেকে, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে, অনেকটা আসতে হলো। অরিজিৎ এখন আসছে হেঁটে, এখনো পৌঁছায়নি এখানে। তো দেখি কি হয়েছে, ঠিক হবে নাকি আদৌ। কোনো রকমে ঠিক করিয়ে নিয়ে বেরিয়ে যেতে পারলে বাড়ি গিয়ে দেখা যাবে। কারণ এর আগেও 2-1 বার পিছনের চাকাটা লিক হয়েছে, তো ওটা টায়ারের দোকানে দিয়ে রিপেয়ার করতে বলেছিল, করা হয়নি সেটা। তো ঠিক আছে, চেক করুক, দেখা যাক কি হয়। দেখো এইখানটায় লিক হয়েছে, এই দেখো এয়ার বাবল হয়ে আছে, একটা বাবল তৈরি হয়েছে, এয়ার পাস হচ্ছে এখান থেকে। কোনো পেরেক টেরে কি মনে হচ্ছে ঢুকে আছে, তো এটাকে এক্ষুনি রিপেয়ার হয়ে যাবে, গেলে বেরোতে পারবো। দেখো এত বড় একটা পেরেক ঢুকেছিল, দেখতে পাচ্ছ, এত বড় একটা পেরেক ঢুকেছিল চাকাতে, আর পুরো স্ট্রেট একদম। কি অবস্থা। বাইকটা নিয়ে গ্লাভসটা পরি। তো মোটামুটি ট্রিপ কমপ্লিট। এবার দেখি এর পরে আবার কোথায় যাওয়া যায়। খুব ইচ্ছা আছে পুরুলিয়া যাব, জানি না সেটা কমপ্লিট হবে কিনা। তো ইচ্ছা আছে পুরুলিয়ার, কিন্তু আরো 2-1টা বাইক হলে ভালো হয়, কিন্তু সেটা মনে হয় না এই মুহূর্তে সম্ভব হবে। আমাদের টিম সব ঘেঁটে গেছে, ওই সব বাড়ির ব্যাপার, বাড়ির প্রবলেম, কিছু করার নেই। সেটা বলে আমাকে একাকেই যেতে হবে, তো দেখা যাবে। 8টা 21, 8:30, মানে 9, 10, 11, 12, 1, ওই 1টা 2টোর মধ্যে পৌঁছে যাবো। তো চলো শুরু করা যাক। রাধে রাধে, হরে কৃষ্ণ। চলো আবার পরে আসা হবে। মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি আমাদের, শুধু এই একটা লিক হয়েছে চাকাটাতে, ঠিক করে নিতে পেরেছি, খুব একটা অসুবিধা হয়নি টিউবলেস থাকার কারণে। আর যদি এটা টিউব বাইক হতো তো এতটা হেঁটে আসতে গেলে কষ্ট হতো, যদিও হালকা বাইক তবুও কষ্ট তো হতো। তো এতটা চালিয়েই এসেছি আমি টোটাল, পরে আবার আসা যাবে। তো চলো শুরু করা হলো আজকে জার্নি। 8টা 24 এখন। এখান থেকে আমরা ডাইরেক্ট মেরেছি ব্যারাকপুর স্টেশন, ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। তো ব্যারাকপুর রেলওয়ে স্টেশন মারার কারণ হচ্ছে যে অরিজিৎকে ওখানে ছেড়ে দেবো, ওর বাড়ি মানে ওই স্টেশনের ওখান থেকে ঘাট পেরোতে হবে ওকে, ওপারে যাবে, ও ওখান থেকেও বেরিয়ে যাবে। আর আমি ওখান থেকে ডাইরেক্ট আমার লোকেশানে বেরিয়ে যাব। তো ব্যারাকপুর স্টেশন এখান থেকে দেখাচ্ছে 2 ঘন্টা 10 মিনিটের রাস্তা, 109 কিলোমিটার। ওখানে পৌঁছতে বাজবে আমাদের 10টা 34। আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়ি, কারণ এখানে আর কিছু সেরকম নেই। আর আশেপাশে আমরা বেশি সময় নষ্ট করবো না। এই দেখো এর একটা সাইড ভিউ, এরকম এই রাস্তাতে অনেক মন্দির পাওয়া যাবে। আমরা এর আগেগুলো ঘুরে গেছি, তো আজকে আর সময় নষ্ট করছি না, কারণ কালকে আবার পৌঁছে রেস্ট নিয়ে কালকে আবার ফের অফিস আছে। তো এই কারণে আর সময় নষ্ট করছি না বেশি। তো চলো, তো এই রেলগেটটা ক্রস করে আমাদের নিতে হবে ডান দিক, নিলে হাই রোড। এখন স্ট্রেট যেতে হবে পুরো। এটা কি আছে, ডালখোলা রোডটা ধরতে হবে। তো ডালখোলা রোড ধরে নিয়েছি, এখন এর মধ্যে যেতে হবে 68 কিলোমিটার টোটাল। তো চলো, রাস্তাটা পুরো ফাঁকা, আর একদম সূর্যের আলোটা একদম চোখে লাগছে। মানে এইগুলো সব চাষের জমি, মেবি সব জোয়ারের জল ঢুকে ভর্তি হয়ে গেছে একদম। ট্রিপ তো মোটামুটি আমাদের কমপ্লিট, এবার শুধু ফেরার পালা। আর এখন রাস্তা দেখাচ্ছে 1 ঘন্টা 52 মিনিট।
ব্যারাকপুর স্টেশন, কলকাতা সোজা, কল্যাণী সোজা, কৃষ্ণনগর সোজা। আচ্ছা, তো মোটামুটি NH-12 ধরেই এখন আমরা যাচ্ছি, ডারখোলা রোড। এখন দেখাচ্ছে 64, এখন একটু আগে দেখেছিল 68। তো 4 কিলোমিটার আমরা একটুখানির মধ্যেই কভার করে ফেললাম। আর এখানে স্পিড লিমিট আছে 4 হুইলার নর্মাল, মানে যেগুলো প্রাইভেট বা 4 হুইলারের জন্য 100 কিলোমিটার পার আওয়ার, আর বড় গাড়ি মানে ট্রাক ফাক যেগুলো, লরি যেগুলো আছে তাদের জন্য 80 কিলোমিটার। আর আমাদের জন্য কোনো লিমিট নেই, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। না, আমাদের জন্য 180 ঠিকঠাক। তো রোডটার ভিউটা নাও, খুব সুন্দর লাগছে। আর ওদিকে সূর্য উঠেছে, তাকাতেই পারছি না ওদিকে। আমার সানগ্লাসটা পরা হয়নি হেলমেটের ভেতরে, পরে নিলে ভালো হয়, কিন্তু এখন অসুবিধা হচ্ছে না, তো চলছি, অসুবিধা নেই কিছু। তো মোটামুটি ট্রিপ তো এটা কমপ্লিট হয়ে গেল। আর দেওগ্রামের জঙ্গলে তো যাওয়ার একটা কথা আগে থেকে হয়েছিল, যেটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু খুব তাড়াতাড়ি ওটা এক্সিকিউট করব, কারণ ডিসেম্বর মাস, জানুয়ারি মাস মানে পিকনিকের মাস। আর ওরকম একটা জঙ্গলের মধ্যে পিকনিক করার একটা অনুভূতি সম্পূর্ণ আলাদাই হবে। তো ওরকম ওই ফিল্ডটাকে একবার নিতে চাই, তো চেষ্টা করব, দেখছি, প্ল্যান করব, দেখি। আর এই পিকনিকে যেতে গেলে তো আর একজন দুজনে সম্ভব নয়, মোটামুটি 4-5 জন যদি যেতে পারি তো খুবই ভালো হয়। তো সেরকমই একটা টিম তৈরি করতে হবে, তো চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি এক্সিকিউট করতে পারি। তো সেটা খুব তাড়াতাড়ি করব। তো এই ভিডিওটা তো মোটামুটি এখানে বাড়ি পৌঁছানো মানেই শেষ, এখানে স্টপ হয়ে যাবে। তো দেখো ওপারে কি একটা ব্রিজ, মনে হয় ট্রেন যায় ওটার উপর দিয়ে। হ্যাঁ, ট্রেনের ব্রিজ আছে, দেখতে পাচ্ছ কি জানি না, কিন্তু ব্রিজ আছে, খুব সুন্দর, খুব সুন্দর। নিচ থেকে কোনো নদী বয়ে গেছে, বুঝতে পারছি না কি নদী আছে। ওভারঅল এক্সপিরিয়েন্স গুড, আর রাইডিং এক্সপিরিয়েন্স তো অবশ্যই গুড। বাইকটা একটু প্রবলেম ফিল করছিলাম, এখনও করছি, জানি না আমার বাঁ পায়ের যে ফুট রেস্ট আছে যেখানে পাটা রেখেছি, ওখানে একটা অন্য ধরনের একটা ভাইব্রেশন আসছে, অন্য ধরনের একটা মানে খট 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 করে একটা কিছুটা ভাইব্রেশন আসছে। তো একবার লেবে দেখলাম যে কোনো চাকা টাকা কিছু প্রবলেম হচ্ছে কিনা বাকি, বুঝতে পারলাম না। মনে হচ্ছে গাড়িতে হাওয়াটা অনেকটা বেশি দেওয়া হয়ে গেছে। এই দোকানটা দিয়ে রিপেয়ার করতে দিয়েছিলাম, পেছনে দিয়েছে 40, সামনে দিয়েছে 35। তো এয়ার প্রেশারটা হয়তো একটু বেশি হয়ে গেছে, সেই কারণেই হয়তো এই ফিলটা আসছে, বুঝতে পারছি না ঠিক। ঠিক আছে, গাড়ি খুব বেশি জোরে চালাচ্ছি না, মোটামুটি 50-60-এই যাবো এখন, কারণ যদি কিছু প্রবলেম হয়ে যায় তখন মানে হেভি ধরনের অসুবিধা হয়ে যেতে পারে রাস্তাঘাটে। অসম্ভব সুন্দর রাস্তা, ডারখোলা রোড সত্যি খুব সুন্দর। আর এই জায়গাটার নাম কি, নাম হচ্ছে গোবিন্দপুর বাজার। ফিল করছি কিছু একটা, বাইকটাতে কিছু প্রবলেম হচ্ছে একটা, বুঝতে পারছি না ঠিক, ঠিক বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা প্রবলেম তো হচ্ছে। সিগন্যালটা খুলুক, কিছুটা কাঁপছে চাকাটা থেকে, কি থেকে বুঝতে পারছি না, বাট কাঁপছে, বাইকটা ভাইব্রেট করছে, এটা খাট 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 খাট, মানে কিছু একটা যে রাস্তায় যেরকম একদম যে ছোটো ছোটো ইয়েলো ইয়েলো স্পিড ব্রেকারগুলো হয়, ওগুলো থেকে ওঠার সময় যেরকম একটা স্পিডে ওঠার সময় যে বাইকে একটা ভাইব্রেশন হয়, সেই ধরনেরই কিছু একটা ফিল করছি। গাড়ি আসতে হয়ে গেলে আরও বেশি পাওয়া যাচ্ছে জিনিস। এই যে হচ্ছে এখন, এখন এই পায়ের দিকে, এই ফুট রেস্টাদের মধ্যে হচ্ছে এখন, এই দিকে নেই, এই দিকে হচ্ছে এটা। আবার একটা প্রবলেম হয়ে গেছে বাইকে, ওই যে বলছিলাম আনকমফোর্টেবল লাগছে চালাতে, এখন আবার একবার লেবে দেখলাম তো টায়ারটা এক জায়গায় পুরো ফুলে গেছে, মানে ফেটে ফুলে গেছে। তো টিউবলেস টায়ার, নষ্ট হয়ে গেছে টায়ারটা। এদিকে একটা দোকান দেখেছিলাম, তো এবার টায়ারটাকে চেঞ্জ করতে হবে, নাহলে যেতে পারবো না, বাইক পুরো ডিসব্যালেন্স হচ্ছে। স্যার এখন অনেক রাস্তা বাকি আছে, তাই জন্য রিস্ক নেওয়া যাবে না। আর রিস্ক নেবো কি, মানে প্রবলেম হচ্ছে, সম্ভবই নয়, এই টায়ারে যাওয়া সম্ভব নয়। তাই একটা টায়ারের দোকান আমি দেখতে পেয়েছিলাম ওপর থেকে, তো এই কাট আউট নিয়ে এই সার্ভিস রোডে এলাম। তো এখন দোকানটা খুঁজছি, এইদিকেই কোথাও দোকানটা আছে, কিছু করার নেই, এটা না করলেও তো চলবে না। পুরো ফুলে গেছে, তোমাদের দেখাচ্ছি, পুরো ফুলে গেছে টায়ারটা। এই দোকানটা দেখেছিল, এই দোকানটাতেই ঘুরে আসলাম ওই জন্য, সার্ভিস রোড ধরে। তো টায়ারটা পাল্টাতে হবে, দেখি কত কি দাম বলে। পুরো বেকার হয়ে গেল, দেখাচ্ছি তোমাদের টায়ারটার অবস্থা। ঠিক আছে, দেখো একবার ফুলে গেছে, পুরো একটা ফুলে গেছে। হ্যাঁ টিউবলেস। হ্যাঁ জানি না, এমনি পাঞ্চার হলে ওই যে ঠিক করে যেরকম।
কেন? বোঝ মারা যাবে না। তাহলে কি করে ঠিক কর? টিউবলেস টায়ার সবসময়ের জন্য ভেতর থেকে রাখতে হবে। বোঝ মারলেই রাবারে হাওয়া ধরে নেয়, তখন এরকম এই যে এই যে এই যে বোঝ মারলে টায়ারে যে রাবারটা আছে না, হ্যাঁ হ্যাঁ, রাবারের ভিতরে হাওয়া ধরে নেয়, তখন এগুলো তো সারাবার জন্য এই দিয়েই সারায়। না না, এটা করেছে কোম্পানি ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এটা টায়ারের ক্ষতি হয়। ও এর জন্য টায়ার খুলে ভেতর থেকে যেমন আমরা টিউবের টায়ার ছাড়ি, আচ্ছা এরকম টায়ারও সারার ব্যবস্থা আছে। আচ্ছা, বোঝ মেরে মেরে টায়ারগুলো নষ্ট করে। তো ঠিক আছে, এখন তো চেঞ্জ করতে হবে। কিরম কি দাম? 1750 টিউবলেস। 1750 করো, চেঞ্জ করো। তো গেল 1750 টাকা, পুরো গল্প হয়ে গেল পুরো। ঠিক আছে চলো চেঞ্জ হোক, তারপর কথা বলছি। তো কমপ্লিট হয়ে গেল, 1750 টাকা পড়লো টোটাল। বাচ্চা গেল ভালো। ওখানে হাওয়াটা মনে হচ্ছে প্রেশারটা অনেকটা বেশি দিয়ে দিয়েছে, সেই কারণে টায়ারটা আরও ফুলে গেছে। টায়ারটার অবস্থা মনে হয় ঠিকঠাক ছিল না। বছর তিনেক চলেছে টোটাল, টায়ারটা বছর তিনেকের মধ্যেই খারাপ হয়ে গেল। রানিং হয়েছে অনেক, আমি রেগুলার ইউজ করি, তো কিছু করার নেই। তো চলো, এইবার ঠিকঠাক আছে একদম, কোনো ভাইব্রেশন নেই, কিচ্ছু নেই। আমার বাঁ দিকের পাটাতে তখন বলছিলাম ভাইব্রেট করছিল, এখন আর সেটা এক ফোঁটাও নেই, সেটা খুব ভালো। কিন্তু 1750 টাকা গেল। তো অরিজিৎকে ছাড়াচ্ছিল 10:30টার সময় পৌঁছে যেতাম ওখানে, এখন দেখাচ্ছে 11:16, মানে প্রায় 45 মিনিটস লেট হয়ে গেলাম আমরা এই গাড়ি প্রবলেমের জন্য, টায়ারের প্রবলেমের জন্য। কলকাতা এখান থেকে দেখাচ্ছে 74 কিলোমিটার, আর অরিজিৎকে ছাড়তে মানে ব্যারাকপুর স্টেশন 56 কিলোমিটার। তো ওখান থেকে আর আমার 8 কিলোমিটার রাস্তা গেলে কলকাতায় আমি ঢুকে যাব। আর এটা কি, এটা প্রথম টোল গেট পেলাম, এটা ফার্স্ট টোল গেট পেলাম ফেরার সময়, ফার্স্ট টোল গেট এটা। তো এই সব মানে মন্দির বলো, এগুলো আমাদের কালচারটাকে সত্যি ধরে রেখেছে। না হলে আমরা হয়তো ভুলেই যেতাম যে আমরা অ্যাকচুয়াল কী, আমাদের কী ধর্ম, ঠিক আছে, এরাই রিপ্রেজেন্ট করে, মানে এইসব মন্দিরগুলোই রিপ্রেজেন্ট করছে। সেটা এখানে আসলে বোঝা যায়। মানে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, আমাদের ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে সবাই এখানে মানে কৃষ্ণ নামে মেতে আছে। তো এগুলো দেখলেও ভালো লাগে যে আমাদের ধর্মের এত একটা গুরুত্বপূর্ণ জায়গা এত সুন্দরভাবে মেনটেন হচ্ছে, আমাদের ধর্মটাকে এত সুন্দরভাবে সেটা আবার রিপ্রেজেন্ট করছে আমাদের কাছে। তো এটা একটা বড় ব্যাপার। তো এইবার নিতে হবে 160 মিটার পরেই ডান দিক। আমরা ফুল করে ওপরে উঠে গেছিলাম, ফের একটা সাইড দিয়ে কোনো রকমের নিচে লেগেছি, নাহলে অনেকটা ঘুরে যেতে হতো। তো এখান থেকে আমাদের নিতে হচ্ছে ডান দিক। ডান দিক মারলেই মোটামুটি NH-12 মনে হচ্ছে শেষ এটাই। এবারে অন্য রুট, এটা কি দেখাচ্ছে, কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া হরিণঘাটা। এটা ডান দিক মারলেই কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরবো। কালকে এদিক দিয়ে ঢুকেছিলাম, এদিক দিয়ে ঢুকে গেছিলাম। তো এখন এই রাস্তা ধরে এখন দেখাচ্ছে 9.2 কিলোমিটার, তারপরে যাব ব্যারাকপুরের দিকে। তো চলো এগিয়ে যাই। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ধরে নিয়েছি, তো অনেকটা তাড়াতাড়ি মনে হচ্ছে চলে আসলাম। আমাদের সেকেন্ড টোলে পৌঁছে গেছি, টোল গেট 500 মিটার দূরে। আর সামনে দেখতে হয়তো পাচ্ছ টোল গেট আছে সামনে। তো ও আচ্ছা, এই টোলটা এটা তো বন্ধই ছিল, কালকে দেখিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে, মনে ওটা ছিল বন্ধ ছিল, ওটা এখন বন্ধই আছে, কাজ চলছে, কাজ চলছে। বিশাল বড় টোল এটা, বড় সড়ো একদম, কাজ চলছে, খুব সুন্দরভাবে কাজ করছে এরা। তো যাই হোক, গুগল ম্যাপ যতটা ভালো ততটাই খারাপ। চোখ বুঝিয়ে ভরসা করলে পুরো ফাঁসিয়ে দেবে। নিজেকেও সতর্ক থাকতে হবে, আর ওকে ফলো করতে হবে, বাট নিজেকেও একটু জানতে হবে যে হ্যাঁ এই রাস্তাটা কোথা দিয়ে যাচ্ছে বা কী যাচ্ছে, একটু নলেজ থাকলে ভালো হয়। আর 19 মিনিট বাকি, 12 কিলোমিটার রাস্তা, 11:27 মধ্যে ঢুকে যাবো আমরা ওখানে। গাড়ি রিজার্ভে ফেলতে হলো, মেনে তেল শেষ হয়ে গেছে, রিজার্ভে ফেলে চালাচ্ছি। আর পাম্পে ঢুকলাম একটা ফিউল আপ করাবো বলে, কিন্তু पेट्रोल पंप पे तेल ही नहीं भाई, झक मारने के लिए बैठा है वो लोग। যাই হোক, তো সামনে কোনো পাম্প দেখে তেল ভরে নেবো, কারণ রিজার্ভে চালাবো না, কোথায় শেষ হয়ে যাবে রিজার্ভ, তখন আরও গন্ডগোল হয়ে যাবে। তো একটা পাম্প পেয়েছি, ইন্ডিয়ান অয়েল,
তো 200 টাকার তেল ভরাবো। পাম্পের সামনে চলে এসেছি কিন্তু কোথায় দেবে তেল? কোথায় দাঁড়াবো ভাই? এখানেই দাঁড়িয়ে যাই। তো ফিউল আপটা করাই, ব্যাক পেন হচ্ছে এবার। 200, বেশি টাকা তেল ভরে কোনো লাভ নেই। এখানে পেট্রোলের রেট 105 টাকা 25 পয়সা। 200 টাকায় কত হবে? 200 টাকায় তেল হচ্ছে 1.9 লিটার। 1.9 লিটার তেল হলো। মেনে তুলে দিয়েছি, আবার মেন করে দিয়েছি। তো চলো বেরোনো যাক। ব্যারাকপুর ঢুকে গেছি। এখান থেকে আমাদের নিতে হচ্ছে ডান দিক কুলপি রোডে ঢুকতে হবে। এইদিকে এই ডান দিক নিয়ে সোজা, এখন দেখাচ্ছে 9 মিনিট গেলে স্টেশন। অরিজিৎকে লাভিয়ে দিয়ে ফের আমি মনে হচ্ছে এদিক দিয়ে রিটার্ন করবো। যাই হোক, অরিজিৎকে ব্যারাকপুর স্টেশনের কাছে ছেড়ে দিলাম। ও এখান থেকে ঘাট পেরোবে, পেরিয়ে যাবে ওর বাড়ির দিকে। কোথায় জায়গাটার নাম? শেওড়াফুলি তোর বাড়ি। তো ঘাট পেরিয়ে যাবে এখন। তো এবার আমাকে একাকি রাইড করতে হবে। তো এখান থেকে ডেস্টিনেশনটা চেঞ্জ করে নেবো। তো চলো বেরোই এখান থেকে। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে উঠে গেছি অরিজিৎকে ছেড়ে। আর এখান থেকে মোটামুটি আমার 2 ঘন্টা টাইম লাগবে বাড়ি যেতে। 2 ঘন্টার মতো লেগে যাবে। তো এই রাস্তাটা তো একদম পুরো গুঁড়ো চিপ উঠে গেছে, ভয়ঙ্কর রাস্তা। আর সত্যি বলছি, এই ভিডিওগুলো করতে গেলে অনেকটাই খাটনি হয়। তো তার সাথে দেখলেই খরচা কোথা থেকে কোথায় হঠাৎ করে চলে গেল। তো একটু সাপোর্ট করো সবাই। যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট কিছু করো। আর আরে বাবা, সবাই রাস্তা ছেড়ে দেবে তোর জন্য, এতক্ষণ মারার কি আছে? যাক, তো একটু সাপোর্ট করো। নতুন চ্যানেল, এইসব ভিডিওগুলো বানাতেও টাইম লাগে, ছাড়তেও টাইম লাগে, সময় সাপেক্ষ। তাই জন্য ডেলি ভিডিও তো দিতে পারবো না। তো একটু সাপোর্ট করো তোমরা, এটাই বলার আছে, আর কিছু নয়। তো চলো দেখতে থাকো। তো এখান থেকে আমাকে নিতে হচ্ছে ডান দিক, ফ্লাইওভার ধরতে হবে। দেখাচ্ছে লক গেট রোড ফ্লাইওভার। সুন্দর এখান থেকে একটা ভিউ আছে মনে হচ্ছে, অনেকটা উপরে উঠে যাচ্ছে। ব্রিজটা ভালো, বাট রাস্তার কন্ডিশন ভালো নয়, মানে স্মুথ নয়, রাফ হয়ে আছে একদম। দেখো, মানে আমার গলার আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে জার্কিং হচ্ছে যেন, কতটা গাড়ি পুরো কাঁপছে। রাস্তায় একদম স্মুথনেস নেই, ফোন টোন সব কাঁপছে। আমার এতে মোবাইল মাউন্ট করা আছে, পুরো কাঁপছে। তো রেড সিগন্যাল, বাইকের চেনটা মনে হচ্ছে আলগা হয়ে গেছে। পুলিশ কাকুরা দাঁড়িয়ে আছে, ডিউটি করছে। চিতপুর ব্রিজ, আচ্ছা এটা চিতপুর ব্রিজ দিয়ে ক্রস করব। এখনো রেড সিগন্যালই হয়ে আছে। তো বেশি চার্জ নেই ক্যামেরাতে, চার্জ একদম শেষ হয়ে গেলে আর ভিডিও করতেই পারবো না। তো কিছুটা যাই, গিয়ে চালু করব। তো এই ব্রিজটা দেখো, এটা চিতপুর ব্রিজ, এই যে। তো চলো কিছুটা যাই। ক্যামেরায় কিন্তু বেশি চার্জ নেই, যে কোনো মুহূর্তে বন্ধ যেতে পারে, তো ভিডিও ডিসকন্টিনিউ হয়ে যেতে পারে। তো দেখছি পরে একটু টাকা পয়সা যাওয়ার পরে আর একটা এরকম ক্যামেরা কিনতে হবে, একটা স্টেপনি হিসাবে থাকবে। আজ সানডে, রবিবার, তাই চিড়িয়াখানার এখানে ভীষণ ভিড়, আর তার সাথে জ্যামও হয়েছিল। ভীষণ ভিড়, মানে একটা ছুটি পেলে বাঙালি একদম চটকায় যে কোথাও একটা যাব। তো চিড়িয়াখানায় ভীষণ ধরনের ভিড় হয়েছে, মানে লোকের বাইক আর গাড়ির একদম লাইন পড়ে গেছে এখানে। তো ওই জ্যাম কাটিয়ে বেরোতে পেরেছি। আর এনার্জি নেই। এখনও এখান থেকে প্রায় 1 ঘন্টা, আধ ঘন্টা 45 মিনিট এখনও লাগবে আমার।